এই ভিডিওতে আমি তোমার সঙ্গে ভর কেন্দ্র, সেন্টার অফ মাস ইংরেজিতে যাকে বলে, ও তার উপযোগিতার সঙ্গে পরিচয় করিয়ে দেব। যে কোনো একটা ভরযুক্ত জিনিস নেওয়া যাক। ধরা যাক এই একটা স্কেল, ধরো নিঃসন্দেহে এর ভর আছে, এবং এটা যদি লোহার স্কেল হয় তাহলে বেশ ওজনও থাকতে পারে তার। আমার প্রশ্ন, এই স্কেলটির ভর কেন্দ্র কোথায়? তোমার উল্টো প্রশ্ন হলো, প্রথমে আমায় বলো ভর কেন্দ্র ব্যাপারটা কি। তার উত্তর হলো, এটি এমন একটা বিন্দু বা কেন্দ্র যে মনে হয় জিনিসটার সমস্ত ভর ওই কেন্দ্রে জমা হয়ে রয়েছে। তোমার মন্তব্য, আর একটু ভালো করে বুঝিয়ে বলো দেখি। বেশ, তো মনে করো ওই স্কেলের ভর বিন্দুটি ঠিক স্কেলের মাঝামাঝি জায়গায় এই রয়েছে। আচ্ছা, কেন ভর বিন্দুটি এখানে রয়েছে সেটা একটু পরে বলছি। ধরো এই লম্বা লোহার স্কেলটার ভর 10 কিলো, এবং আমরা একটি মহাকাশ যানে রয়েছি যেখানে মহাকর্ষ কার্যত অনুপস্থিত। যদি 10 নিউটন পরিমাণ বল এই ভর কেন্দ্রে প্রয়োগ করা যায়, তাহলে তার প্রতিক্রিয়া থেকে মনে হবে যে এই 10 কিলোগ্রাম ভর যেন এই একটি বিন্দুতেই সন্নিবিষ্ট, জমা হয়ে রয়েছে। বস্তুটির আকার প্রকারের কথা ভাবার দরকার নেই। এক্ষেত্রে এফ সমান এম এ, মানে নিউটনের দ্বিতীয় নিয়ম যদি প্রয়োগ করি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসছে যে ওই ত্বরণটি হচ্ছে, যেদিকে আমি বলটি যেদিকে, ঠিক সেদিকেই ত্বরণটি হবে 1 মিটার পার সেকেন্ড। যদি কোনো অদ্ভুত বা জটিল জিনিস নিয়ে আমাদের কারবার করতে হয়, তাহলে তার ভর বিন্দুটি জানতে পারলেই কোন আরোপিত বলের প্রতিক্রিয়া কেমন হবে সেটা বলা যেতে পারে। যদি কোনো বস্তুর ঘনত্ব সর্বত্র সমান এবং একই মূল জিনিস দিয়ে তৈরি, তাহলে কেন্দ্রবিন্দুটি কোথায় জ্যামিতির সাহায্যে সহজেই সেটা বের করা যায়। যেমন এই স্কেলটির ক্ষেত্রে, যদি স্কেলটি সমস্তটি মানে একই ঘনত্ব থাকে সর্বত্র, তাহলে তার ভর কেন্দ্রটি হবে ঠিক মাঝামাঝি। চ্যাপ্টা ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্তাকার কোনো একটা বস্তুর ভর কেন্দ্র হবে তাদের জ্যামিতিক কেন্দ্র। হ্যাঁ, তো আর অবশ্যই এখানে একটা জিনিস খুব দরকার, আমরা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে যে ওই ঘনত্বটা সর্বত্র সমান। এবারে একটা ত্রিভুজ আঁকা হয়েছে যেটা, তার কেন্দ্রবিন্দুটি হবে, এটা যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, যেটাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে, তাহলে তার ঠিক কেন্দ্রতে হবে যেরকম ভাবে ছবিতে আঁকা হয়েছে সেরকম। ওটাকে আসলে সেন্ট্রয়েডই বলে ওই ত্রিভুজটির। এবং একটি বর্গক্ষেত্র যদি ধরা যাক, যার 4টি দিকই সমান, কিন্তু তার অর্ধেকটা বেজায় ভারী, যেমন সীসে দিয়ে তৈরি, সীসের ঘনত্ব ভীষণ বেশি, লোহার থেকেও বেশি, এবং বাকি অর্ধেকটা অত্যন্ত হালকা, ধরো স্টাইলোফোম দিয়ে তৈরি, তাহলে এটির ভর কেন্দ্র কিন্তু জ্যামিতিক কেন্দ্রে হবে না, হবে ওই সীসের ভাগে। এবং দুভাগে ঘনত্ব জানা থাকলে, যদি সঠিকভাবে আমরা জানি ঘনত্বটা কোথায়, তাহলে ওই ভরকেন্দ্র বের করা খুব একটা কঠিন হবে না। ওই দুটো অংশের ভরকেন্দ্র দুটো আলাদা করে বের করে তাদের ভরকেন্দ্র বের করতে হবে আর কি। আচ্ছা, এবারে তোমায় বলি একটি অন্য ধরনের সমস্যার কথা। এ পর্যন্ত সব ক্ষেত্রেই জিনিসগুলো এমনভাবে নেওয়া হয়েছে, ধরো ছবির এই ঘোড়াটি, একটা ঘোড়া আঁকা হচ্ছে এখন, যার ভরকেন্দ্রে সোজাসুজি কোনো বল প্রয়োগ করলে বস্তুটির গতির দিক এবং ত্বরণের হিসেব করা যায় খুব সহজেই। ওই এফ
সমান MA আমাদের বন্ধু তার থেকে। এবারে ধরো বলটি প্রয়োগ করা হচ্ছে এই ঘোড়াটির ভর কেন্দ্র থেকে কোথাও দূরে কোথাও। আমরা ওই স্কেলটাতেও ফিরে যেতে পারি ঘোড়াটাকে ডিঙিয়ে। আমরা দেখেছি যে ভরকেন্দ্রে কোন দিকে ভরকেন্দ্রে যদি কোনো একটা দিকে, যে কোনো দিকে বল প্রয়োগ করি তাহলে স্কেলটি সেদিকেই চলতে শুরু করবে। মজার ব্যাপার হলো যে আমি যদি ভরকেন্দ্র থেকে দূরে অন্য কোথাও, ধরো আবার স্কেলটাতে ফিরে যাওয়া হচ্ছে, তো সেখানে ওই স্কেলটার যে কেন্দ্রবিন্দু, যেখানে সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র, সেখান থেকে দূরে কোথাও একটা বল প্রয়োগ করা যায়। তাহলে কি হবে বলো দেখি? হ্যাঁ, স্কেলটি ঘুরবে। ভেবে দেখো, যদি আমরা মহাকাশ যানে বা পৃথিবী থেকে বহু দূরে মহাশূন্যে স্কেলটির এক প্রান্তে ঠেলা দিই, তাহলে কি হবে? স্কেলটি ভরকেন্দ্রের চারপাশে ঘুরতে থাকবে। তুমি যদি কোনো জিনিস ছুঁড়ে মারো, সেটি নিজের ভরকেন্দ্রের চারদিকে ঘুরতে ঘুরতে উড়ে চলবে। এই পরীক্ষাটি খোলা মাঠে, যখন কাছাকাছি কেউ নেই, তখন করে দেখা যেতে পারে, কারণ কারো মাথায় লাগলে সেটা নিয়ে আবার গোলমাল হতে পারে। যখন কোনো বল বা ফোর্স কোনো বস্তুকে ঘোরায়, তাকে বলে টর্ক। আমরা এই পরের ভিডিওতে এই বিষয়ে, টর্কের বিষয়ে আলোচনা করব এবং তার প্রচুর উদাহরণ আমাদের রোজকার জীবনে পাওয়া যায়, দেখা যায়। তার আগে একটা সুন্দর উদাহরণ দেওয়া যাক, যেখানে ভরকেন্দ্রের জ্ঞান খেলার মাঠে কত কাজে লাগতে পারে সেটা বুঝতে পারবে। আমি হাই জাম্পের কথা ভাবছি। হাই জাম্পে কি করে? মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে একটা মাটির সমান্তরাল একটা উঁচু কাঠের বার থাকে। সেইটাকে এখন আঁকা হবে, আর সেই বারটিকে পাশ থেকে দেখা যাচ্ছে, এবং আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে এই বারটিকে, যেটা ওই পাশ একটা ধার থেকে দেখতে পাচ্ছি আমরা, সেটাকে ডিঙিয়ে যেতে হবে। সেটাই হচ্ছে হাই জাম্পের লক্ষণ। নিচে লোকটি লাফিয়ে পার হওয়ার জন্য তৈরি হচ্ছে। তার ভারকেন্দ্র বেশিরভাগ লোকেরই তাই সাধারণত পেট বরাবর। হয়তো বিবর্তনবাদের নিয়ম অনুসারেই আমাদের ভারকেন্দ্রের অবস্থান ওখানে। এখন মোটামুটি দুটো কায়দায় লাফানো যেতে পারে। সোজাসুজি লাফিয়ে পার হওয়া যায়, যেরকম চিরকাল হয়ে এসেছে, যাতে তোমার ভারকেন্দ্রকে বারের ওপর দিয়ে পার হতে হবে। এই একটা অধিবৃত্ত বা প্যারাবোলার মতন করে তার পথটা দেখানো হচ্ছে, যে লোকটি কিভাবে পার হতে হবে। কিন্তু এবং তার কি করে ডেঙানো যায় তার নিয়ম কানুন নিউটনের সাহায্যে করা যেতে পারে। কিন্তু হয়তো লক্ষ্য করেছো যে অনেক খেলোয়াড় আজকাল একটা নতুন কায়দায় লাফ দেয়, যাকে বলে ফসফারি ফ্লপ। যেমন ছবিতে যে দেখানো হচ্ছে, কিরকম উল্টো হয়ে পিঠটা বাঁকা করে লোকটি লাফাচ্ছে। এটা 1968 মেক্সিকো অলিম্পিকে এই ফসফারি ছেলেটি সোনার গোল্ড মেডেল পেয়ে, এই ধরনের গোল্ড মেডেল পেয়ে পেছন ফিরে এরকম ভাবে লাফিয়ে সেটা পেয়েছিল। তারপর থেকে অনেকেই এই কায়দা করে দেখা যাচ্ছে। এর কিন্তু ফিজিক্সের দিক থেকে এটার একটা সুবিধে আছে, তার কারণ এরকম ভাবে পিঠ বেঁকিয়ে যখন তুমি লাফাচ্ছ, তখন তোমার ভর কেন্দ্রটি তোমার শরীর থেকে নেবে একটা বিন্দুতে থাকছে। সেই জন্যে ভরকেন্দ্রের নিচে, বাড়ির নিচে থাকলেও তুমি লাফাতে পারছো। আজকে এই পর্যন্তই থাক।